নমস্কার, গল্পের কোলাহলের ৫৪ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। গল্পের কোলাহল কোনোদিনও বলে না যে আমাদের ঘটনাগুলি সত্যি বলে মানতেই হবে, কারণ আমাদের টিম সেটার সত্যতা যাচাই করে না। আমাদের কাছে যারা ঘটনা পাঠায় সেটা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। তোমরা শ্রোতারা কীভাবে সেটা গ্রহণ করবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। আমাদের গল্পের কোলাহলের কাজ হলো তোমাদের কাছে শুধু এই ঘটনাগুলো পৌঁছানো। তোমরাও পাঠাতে পারো নিজের জীবনের ঘটনা বা নিজের লেখা গল্প আমাদের মেল আইডি golperkolahol@gmail.com-এ। আর অবশ্যই একটু লাইক করে দিও। তোমাদের একটা ছোট্ট লাইক আমাদের চ্যানেলে আরও নতুন ঘটনা আনতে অনেক সাহায্য করবে। আর 500 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা তো তোমরা ভালোবাসা দিয়ে কমপ্লিট করে দিয়েইছ। নেক্সট টার্গেট কি 1000? তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে রয়েছে তোমাদের সকলের জন্য একটি সত্যি ঘটনা, যেটা পাঠিয়েছে অনন্যা চক্রবর্তী। জায়গার নামটি গোপন রাখতে বলা হয়েছে। যেমনভাবে মেলে ঘটনাটি এসেছে সেরকমটাই শোনাচ্ছি। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সকলের সাথে। শুরু করছি আজকের ঘটনা। আমি অনন্যা। আজ আমি আমার জীবনের এক অভিজ্ঞতা বলা ভুল এক অধ্যায়ের কথা লিখছি, যে অধ্যায়ের প্রভাব থেকে আমাদের পরিবারের বেরিয়ে আসতে 2 বছর সময় লেগেছিল। আমাদের বাড়িটা বহু বছরের পুরনো। সেই বাড়িটা সারাতে একটা সময়ের পর আমার হাজব্যান্ড ভেবেছিল আর না সারিয়ে প্রমোটারের হাতে ওটাকে তুলে দিতে। বাড়িতে আমি, সম্রাট মানে আমার হাজব্যান্ড আর আমাদের ছেলে থাকতাম। শ্বশুর শাশুড়ি মারা গেছেন বহু বছর হলো। প্রমোটারকে বাড়িটা দেওয়ার পর উনি আমাদের একটা ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। যতদিন না ফ্ল্যাট তৈরি হচ্ছে ততদিন আমরা ওই বাড়িটাতেই থাকবো, এটাই ঠিক হলো। ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা গেলাম সেই বাড়িতে। বাড়িটা ছোটর ওপর দেখতে বেশ ভালোই ছিল। প্রথমে একটা গেট দিয়ে ঢুকে একটা ছোট বারান্দা, তারপর দরজা। সেই দরজা দিয়ে ঢুকলে সামনে একটা ছোট দালান মতো। দালানে দাঁড়িয়ে দেখলাম একটাই বড় ঘর। দালানের এক পাশে বাথরুম আর এক পাশে রান্নাঘর। ওপরতলায় বাড়ির মালিক একাই থাকতো। বাড়ির সামনে একটা বড় পুকুর, তার আশপাশে গাছপালা দিয়ে ঘেরা। ঘর হয়তো একটা, তাতে আমরা ম্যানেজ করে থাকতে পারবো ভাবলাম। জায়গাটা বেশ নিরিবিলি, তাই আমাদের খুব পছন্দ হলো। কিন্তু তখন আমরা বুঝতে পারিনি যে এই পছন্দের জায়গাটা পরে গিয়ে অভিশপ্ত জায়গা হয়ে দাঁড়াবে। প্রথম দিন গিয়ে যতটা জিনিসপত্র গুছিয়ে রাখা যায় রাখলাম। যখন ঘরের ভেতরে ঢুকে জিনিসপত্র রাখছি তখন দেখি সেই ঘরের মাঝখানে একটা দরজা, সেটা বন্ধ। প্রমোটার আমাদের সাথেই ছিল। তাকে জিজ্ঞাসা করাতে সে বলে যে ওটা আরেকটি ছোট ঘর, ওখানেও কেউ থাকে না। সেদিন রাতে আমরা সামনের ঘরে 3 জন একসাথে শুই। আমাদের ছেলে রনিত, ওর রাত জেগে পড়া হ্যাবিট। এবার একটা ঘরে তো ওরমভাবে সম্ভব নয়, তাই আমি রাতে শুয়ে শুয়ে ভাবি যে ওই বন্ধ ঘরটা তো রয়েছে, ওটা খুলে রড আয়রনের খাটটা পেতে দেবো, ও তাহলে রাতে ওখানে থাকতে পারবে। পরের দিন সকালে ছেলে আর হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর সব কাজ সেরে আমি ঘরটা পরিষ্কার করতে যাই। কাউকে কিছু জিজ্ঞাসা না করেই ঘরটার হুড়কোটা আমি খুলে দিই। দরজাটা খোলার সাথে সাথে একটা বিচ্ছিরি পচা গন্ধ বাইরে আসতে শুরু করে। ঘরটা পুরো অন্ধকার। সব জানলাগুলো খুলে দিই। বাইরে থেকে সূর্যের আলো আসতে দেখি সারা ঘরে চারিদিকে মোটা হয়ে ঝুল জমে রয়েছে। ধুলোয় ভর্তি সব আসবাবপত্র। বিচ্ছিরি পচা গন্ধটা সারা ঘরে ছাড়ছে। ভাবি যে হয়তো ঘরটা বন্ধ ছিল, তাই ভেতরে কিছু মরে গিয়ে পড়ে রয়েছে। আমি দেখি
নোংরা আর ধুলোর মধ্যে চাপা পড়ে রয়েছে একটি আলমারি, ড্রেসিং টেবিল, একটি ছোট শোকেস আর একটি বক্স খাট। ঘরটা দেখেই মনে হচ্ছিল যে কোনো মহিলা ওই ঘরে থাকতো, হয়তো ওনার স্ত্রীর ঘর হবে। প্রমোটারের মুখ থেকে প্রথমে যতটা শুনেছিলাম যে বাড়ির মালিক বাড়িতে একাই থাকে, তার স্ত্রী মারা গেছেন আর অনেক বয়সে বিয়ে হওয়ার ফলে কোনো সন্তান হয়নি ওনাদের। রান্না করার, ঘরের কাজ করার সব লোকজন রাখা আছে ওনার। স্ত্রী নেই, তাই আর হয়তো এই ঘরটা খোলা হয় না। বাইরে থেকে কাগজ, ঝেঁটা সব নিয়ে এসে আমি ঘরটা পরিষ্কার করা শুরু করি। সব জিনিসপত্র ঝেড়ে পরিষ্কার করার পর যখন বিছানার সামনে যাই, গাটা যেন কিরম শিউরে ওঠে। কেন তখন তা বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছিলাম। খাটটা ছিল যেমন বড় তেমন সুন্দর। এরপর খাটের একদিকে চেয়ারের উপর দাঁড়িয়ে যখন ঘরের কোণের ঝুলগুলো পরিষ্কার করছি, কিছুটা ঝুল আমার গায়ে এসে পড়ে। আমি ঝাড়ি, কিন্তু ঝুলগুলো অদ্ভুতভাবে যেন আমার গায়ে আটকে থাকে। যতই ঝাড়ি কিছুতেই পড়ে না। ভাবি স্নান করার সময় চলে যাবে। আবার আমি নিজের মনে ঝুল ঝাড়তে শুরু করি। ঠিক সেই সময় আমি পরিষ্কার শুনতে পাই ঘরের মধ্যে কেউ যেন খুব বিকটভাবে হেসে ওঠে। আমি দাঁড়িয়ে ভালো করে শুনি, আর হয় না। আবার ঝাড়া শুরু করি। ঠিক সেই সময় আবার সেই একই হাসির আওয়াজ আসে আমার কানে, একটি মহিলার হাসির শব্দ। আমি থমকে দাঁড়িয়ে পড়ি। ঘরের ভেতরটা দেখি, কিন্তু আর শব্দ হয় না। ভাবি হয়তো বাইরে থেকে আসতে পারে। আর মন না দিয়ে আমি ঝুলগুলো ঘরের ঝেড়ে যখন বিছানার পেছন দিকের কোণটা পরিষ্কার করতে যাই, আমার গা গুলিয়ে ওঠে। সেখানে ছিল অনেকগুলো মরা ইঁদুর। পচে গলে চামড়া, লেজ, মাংস সব ছড়িয়ে রয়েছে। কোনো রকমে সব পরিষ্কার করি, তারপর বাইরে বেরিয়ে আসি। স্নান করার পর যখন আমি আয়নার সামনে দাঁড়াই, আমি দেখি আমার মাথায় তখনও ঝুলে ভর্তি। আমার ব্যাপারটা অদ্ভুত লাগে। আমি শ্যাম্পু করার পরেও মাথায় এত ঝুল কেন আটকে রয়েছে সেটাই বুঝতে পারি না। আমি আবার স্নান করি, তারপর এসে দেখি আর ঝুল নেই। আমার ওই বন্ধ ঘরটা ঠিক ভালো লাগে না, তাই ছেলেকে সেদিন রাতে ওখানে পড়তে বারণ করি। আমাদের ঘরেই পড়তে বলি। টেবিল ল্যাম্পের আলোতে ও পড়ছিল। মাঝরাতে ঘুমটা ভাঙতে দেখি ছেলেটা তখনও শোয়নি। ভাবি হয়তো পড়ছে, কিন্তু উঠে দেখি ঘরের কোথাও ও নেই। সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে নেমে যখন ওই ঘরটার সামনে আসি, দেখি ঘরের দরজাটা খোলা। ভেতরে ঢুকে দেখি বিছানার ওপর ছেলে বসে পড়ছে। আমি ওকে জিজ্ঞাসা করি যে বারণ করার পরেও কেন এই ঘরে এসেছে। তখনও বলে যে একটু আগে নাকি আমি ঘুমন্ত অবস্থায় ওকে বলি যে আমাদের শুতে অসুবিধে হচ্ছে, ও যেন ওই ঘরে গিয়ে পড়ে। ঘুমের মধ্যে আমি যে কখন এটা বলেছি আমার খেয়াল পড়ে না। আর কথা না বাড়িয়ে ওকে নিয়ে আসি আমাদের ঘরে আর বলি ঘুমিয়ে পড়তে, আর না পড়তে সেদিনকে রাত্রিরে। পরের দিন সম্রাটের রাতে একটা ইনভিটেশন ছিল। রাতে বলেছিল ফিরবে না। রাতে আমি আর ছেলে একা, তাই ওকে নিয়েই আমি শুয়ে পড়ি তাড়াতাড়ি। হঠাৎ তখন রাত 1টা বাজে, দরজায় ঠক ঠক শব্দ হয়। আমি ধরফর করে ঘুম থেকে উঠে পড়ি। ভালো করে শুনি, আবার দরজায় নক করার শব্দ। এত রাতে কে আসলো? ভয়তে দরজার কাছে যেতেও পারি না। এরপরই বাইরে থেকে সম্রাটের গলা পাই। শুনি ও ডাকছে, কিন্তু ওর তো ফেরার কথা ছিল না।
হয়তো কিছু হয়েছে তাই চলে এসেছে, এই ভেবে আমি দরজাটা খুলি। দেখি সম্রাট এসেছে, আর সঙ্গে করে নিয়ে এসেছে এক বন্ধুকে। এর আগে কোনোদিনও তাকে আমি দেখিনি। সম্রাট বলে ওখানে আর ভালো লাগছিল না, তাই চলে আসলো, আর বন্ধুর বাড়ি অনেক দূরে, তাই সারা রাত আজ এখানেই থাকবে। সম্রাট জানতো যে আমাদের একটাই ঘর, আর ওই পাশের ঘরটায় আমরা থাকি না, তাও বন্ধুকে থাকার জন্য নিয়ে এসেছে, এটাই যেন কিরম লাগছিল আমার। আবার ও নিজেই বলতে শুরু করলো যাতে আমি আর ছেলে ওই বন্ধ ঘরটায় থাকি। এক প্রকার সম্রাটের জোর করাতেই আমরা ওই ঘরে শুতে যাই, আর সম্রাট আর ওর বন্ধু আমাদের ঘরে শোয়। ঘরটায় ঢুকতেই যেন কিরম একটা অন্য রকমের অনুভূতি শুরু করে আমার। রাতের আর কিছুটা সময় বাকি, কোনো রকমে ঘুমিয়ে কাটিয়ে দেবো এই ভেবে বিছানায় আমরা শুয়ে পড়ি ঘরের লাইটটা অফ করে, সাথে রাখি একটা ছোট টর্চ। কিছুক্ষণ বাদে হঠাৎ খাটটা যেন মনে হয় একবার নড়ে ওঠে। আমি ভাবি একটু বেশি ভয় পাচ্ছি, তাই এসব ভুলভাল মনে হচ্ছে আমার। চোখটা বন্ধ করে শুয়ে থাকি, কিন্তু এবার স্পষ্ট শুনতে পাই খাটের নিচে থেকে কেউ ঠক ঠক করে শব্দ করছে। যতবার শব্দটা করছে ততবার বিছানাটা নড়ছে, যেন মনে হচ্ছে বিছানার তলার বক্সের ভেতরে কেউ রয়েছে। আমি টর্চটা জ্বালিয়ে উঠতে যাব, দেখি আমার ছেলে বিছানায় উঠে বসে আছে। আমি উঠে দেখি ওর চোখ দুটো বন্ধ। ওর গায়ে হাত দিয়ে ডাকতে ও চোখটা খোলে। আমি দেখে ভয় সরে যাই। ওর চোখগুলো রক্তের মতো লাল। পাশ থেকে খিক খিক করে হাসির শব্দ আসে আমার কানে। আমি টর্চের আলোটা দেওয়ালের দিকে ঘোরাতেই দেখি এক ভয়ানক দৃশ্য। ঘরের দেওয়ালে একজন মহিলা, তার সারা শরীর চুল থেকে পা অবধি ঝুলের মতো স্তরে ঢাকা। সেই ঝুলের মধ্যে তার চোখগুলো লাল জ্বলছে রেগে। তার সারা মুখের আদলটাই হিংস্রতায় ভরা। এই অবস্থা দেখে আমি সঙ্গে সঙ্গে উঠে ঘরের লাইটটা জ্বালিয়ে দিই। এতক্ষণ যা দেখলাম, ভয়তে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আলোতে আমি দেখি আমার ছেলে ঘুমোচ্ছে, কিন্তু খাটের নিচে থেকে সেই শব্দ হয়ে যাচ্ছে। আমি দরজাটা খুলতে যাই সম্রাটকে ডাকার জন্য, কিন্তু দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। আমি বুঝতে পারি না বাইরে থেকে দরজাটা সম্রাট বন্ধ করে রেখেছে কেন। আমি জোরে জোরে দরজায় ধাক্কা দিই, সম্রাটের নাম ধরে ডাকি, কিন্তু দরজা খোলে না। ঘরের আলো অফ হয়ে যায়। কানের কাছে শুনতে পাই সেই বিকট হাসি, আর হাসতে হাসতেই কেউ যেন বলছে, এই বাড়ির বউ আমাকে জাগিয়ে রেখেছে, ওর প্রাণ আমি নিয়েছি। এই ঘরে যে আসবে তার প্রাণ আমি নেব। এই কথাটা শোনার সাথে সাথেই বাইরে একটা বজ্রপাতের আওয়াজ আসে খুব জোরে। সঙ্গে সঙ্গে ঘরের আলোটা জ্বলে ওঠে, দরজাটাও খুলে যায়। বুঝতে পারি বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। বাইরে তখন ভোরের আলো ফুটছিল, কিন্তু ঘরের ভেতরে দেখি সম্রাট বা তার বন্ধু কেউই নেই। সঙ্গে সঙ্গে আমার ফোনটা বেজে ওঠে। দেখি সম্রাটের ফোন। ফোনেও বলে যে ও বাড়ি ফিরছে, খুব বৃষ্টি পড়ছে, তাই একটু ফিরতে দেরি হতে পারে। তখন আমার মনে হয়, তাহলে গত রাতে আসা ওই লোকটা কে?
আর সে কাকে নিয়ে এসেছিল সাথে করে। বৃষ্টির প্রভাবটা খুবই বাড়তে থাকে। আমি আমার ছেলেকে ওই ঘর থেকে নিয়ে এসে আমাদের বাইরের ঘরে বসে থাকি। সম্রাট আসে বেশ কিছুক্ষণ বাদে। ও আসতেই আমি ওকে সব ঘটনা বলি। ওই ঘরে আমরা ঢুকি, দেখতে যাই যে ওই বক্স খাটের মধ্যে কিছু আছে নাকি। খাটটা খুলতেই দেখি ঝুলে ভর্তি চারিদিক। এর মধ্যে থেকে পচা গন্ধ আসছে নাকে। ঝুলগুলো সরিয়ে দেখি কঙ্কালের হাড়গোড় পড়ে রয়েছে অনেকগুলো। বিষয়টা একদমই ঠিক লাগে না আমাদের। প্রমোটারকে ফোন করে সব জানাই, কিন্তু সে বলে যে এসবের কিছুই নাকি সে জানে না। বাড়ির মালিকের সাথে কথা বলতে বলি। প্রমোটার প্রথমে বলে যে এই বৃষ্টির মধ্যে সে এখন আসতে পারবে না, তাও আমাদের জোড়াজোড়িতে প্রমোটার আসে। তারপর আমরা ওই ঘরে নিয়ে যাই, প্রমোটারকে দেখাই। সে নিজেও অবাক হয়ে যায়। বাড়ির মালিকের সাথে দেখা করে আমরা ব্যাপারটা জানতে চাওয়াতে সে কিছুতেই বলতে চায় না। অনেক জোর করার পর আমরা জানতে পারি যে ওনার স্ত্রী ওই ঘরে বসে রোজ রাতে পিশাচ সাধনা করত। কোনো এক ভয়ঙ্কর পিশাচকে জাগিয়ে তুলেছিল সে। বাড়ির মালিক এসব কিছুই জানতেন না, কারণ সে প্রায় দিনই কাজের জন্য বাইরে থাকতেন। তারপর একদিন সকালে ওনার স্ত্রীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে ওই ঘরে এসে উনি দেখতে পান যে চারিদিকে অনেক হাড়গোড় ছড়ানো, আর ওনার স্ত্রীর মৃতদেহ পড়ে রয়েছে ওই ঘরের খাটের ওপরে। এইসব শুনে আমরা বেরিয়ে আসছিলাম বাড়ির মালিকের ঘর থেকে। তবে উনি একটা কথা বলেছিলেন, সেটায় আমরা থমকে দাঁড়িয়ে গেছিলাম। উনি বলেছিলেন, কাল রাত থেকে যে এই বৃষ্টিটা শুরু হয়েছে, এই বৃষ্টি শুভ নয়। এই বৃষ্টির কারণ হচ্ছে ওই পিশাচ, আর এই বৃষ্টির মানে হচ্ছে যে পিশাচ কারুর ভেতরে ঢুকেছে। আমরা সেটা শুনেই আর দাঁড়াই না, বেরিয়ে আসি ওই ঘর থেকে। তারপর থেকে ওই ঘরের ওনার স্ত্রীর সব জিনিসপত্র রেখে ঘরটা বন্ধ করে দেওয়া হয়। অনুমতি ছাড়া আমরা ওই ঘর খুলে যে খুব বড় ভুল করেছি সেটা আমরা বুঝতে পারি তখন। আমরা আর ওই বাড়িতে থাকতে রাজি হই না। সেদিনই ওই বৃষ্টির মধ্যে দুপুরবেলাতেই আমরা ওই বাড়িটা ছেড়ে অন্য এক প্রমোটারের দেখানো বাড়িতে গিয়ে উঠি। কিন্তু সেখানেও শান্তি ছিল না আমাদের জীবনে। এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবর্তন, সেখানে গিয়ে আবার নতুন করে সব গোছানো, এইসব চলছিল। সেদিন সব গোছাগুছিগুলো শেষ করতে একটু রাতই হয়ে গেল। এই বাড়িতে দুটো ঘর ছিল। একটা ঘরেতে ছেলে রইল, আর একটাতে আমরা দুজন। ভাবি এখানে এবারে শান্তিতে ঘুমোতে পারবো। চোখে বেশ ভালোই ঘুম ধরছিল। মাঝরাত তখন কটা জানি না। ঘুমের মধ্যে আচমকা আমার গলা কেউ যেন জোরে টিপে ধরে। অন্ধকারের মধ্যে আমি ছটফট করে উঠি, কিছুতেই ছাড়াতে পারি না। আমার মাথার কাছে টর্চটা ছিল, ওটা জ্বালিয়ে আমি দেখি আমার ছেলে আমার গলা টিপে ধরেছে। সারা শরীর ঝুলে ভর্তি, আর চোখ দুটো তার লাল। আমি বাধ্য হয়ে টর্চটা দিয়ে ওর মাথায় মারি। চিৎকার করে আমি সরে যাই। দৌড়ে ঘরের লাইটটা জ্বালাই। দেখি ছেলে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ওর সারা শরীর মাকড়সার জালের মতো ভর্তি। কিন্তু সম্রাট ঘরে নেই। আমার প্রচণ্ড ভয় করে। হঠাৎ ঘরের মধ্যে ঠক ঠক করে শব্দ শুনতে পাই, আর শব্দটা হচ্ছিল আমাদের বক্স খাটের ভেতর থেকে। সঙ্গে সঙ্গে খাটটা তুলে দেখি সম্রাট চোখ বন্ধ করে শুয়ে আছে।
আমি জল দিয়ে ওর মুখে চোখে ছেটানোর পর ওর জ্ঞান আসে। জ্ঞান ফিরতে সম্রাট বলে যে মধ্যরাতে ওদের ছেলে ওনাকে পাশের ঘরে ডেকে নিয়ে যায়। তারপর সম্রাটের আর কিছু মনে নেই। সেদিন সারা রাত ছেলের জ্ঞান ফেরেনি। পরের দিন জ্ঞান ফেরে। তারপর আমরা বড় পুরোহিতকে ডেকে সব কিছু জানাই। উনি বলেন যে সেই পিশাচ নাকি আমাদের ছেলের সাথে এই বাড়িতে এসেছে, আর এই বৃষ্টি তখনই কমবে যখন আমার ছেলের থেকে ওই পিশাচ বেরোবে। ভাড়া বাড়িটায় অনেক বড় করে পুজোর ব্যবস্থা করা হয়। পুজো হোম যজ্ঞ সব হওয়ার পরে পুরোহিত বেঁধে দেয় ওই বাড়িটাকে। তারপর উনি বলে যান যে একদিনে হয়তো সব কিছু ঠিক হবে না, সময় লাগবে, তবে ওনার ছেলেকে যেন একা না শুতে দেওয়া হয়। এরপর থেকে আমার ছেলে ঘুমের মধ্যে মাঝরাতে কথা বলতো, চিৎকার করত। শরীর খুব খারাপ হয়ে গেছিল ওর। পুরোহিত ওকে অনেকগুলো তাবিজ পড়তে দিয়েছিলেন। অনেক মাস পর ও পুরো সুস্থ হয়ে ওঠে, কিন্তু প্রমোটারের কাছ থেকে আমরা জানতে পারি যে এরই মধ্যে সেই প্রথম ভাড়া বাড়ির যে মালিক তিনি মারা গিয়েছেন, আর তার দেহে অনেক ক্ষতর দাগ দেখা গিয়েছে। সাথে তার শরীর থেকে পাওয়া গেছিল কিছু মাকড়সার জালের মতো ঝুল। আমরা বুঝতে পারি আমাদের কিছু করতে না পেরে সেই পিশাচ ওনাকে মেরে ফেলেছেন। তারপর থেকে ওই বাড়ি আজও বন্ধ হয়েই পড়ে রয়েছে। পিশাচ সাধনা খুব মারাত্মক জিনিস, কারণ অপদেবতা তো কারুর হয় না, সে বিনাশ চেনে শুধু। অনন্যা, তোমাদের অনেক সাহস যে তোমরা রুখে দাঁড়িয়েছিলে, আর অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘটনা পাঠানোর জন্য। শ্রোতারা কমেন্টে জানাও কেমন লাগলো আজকের ঘটনাটি। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।